কাল কাহিনী, কাহিনীর আজকাল। সাহিত্য ও নাটকের নির্বাচিত ও সম্পাদিত কিছু গল্প দিয়ে গাঁথা আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তিরোলের বালা। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নির্দেশনা, পোস্টার ডিজাইন ও আবহ সঙ্গীতে আমি ইন্দ্র। সামগ্রিক ভাবনা, সম্পাদনা ও গল্প পাঠে অজয়। অন্যান্য চরিত্রে স্বস্তিক, দোলন, অর্পিতা, ইন্দ্র, ঋত্বিক, অজয় ও জেয়া। শুরু হচ্ছে কাল কাহিনীর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তিরোলের বালা। মার্টিন কোম্পানির ছোট লাইন। গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘন্টা পড়েনি। এ নিয়ে গাড়ির লোকজনের নানা রকম মতামত চলছে। মশাই, বড় গেছে, নেমে যাব। প্রায় 5 মাইল, 4টে বাজে, এখনো গাড়ি ছাড়বার নামটি নেই। কখন বাড়ি পৌঁছাবো ভাবুন তো। আরে এদের কাণ্ডই এইরকম। আসুন না, সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। সেদিন বর গেছে স্টেশনে, 2টো ট্রেনের লোক এক ট্রেনে পুড়লে, দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। তাও কদমতলায় এলো 1 ঘন্টা লেট করে। কি বলবেন এবার বলুন? ওই অফিসের সময়টা একটু টাইম মতো যায়, তারপর সব গাড়িরই একই অবস্থা। কি বলছে করেছি মশাই, এই লাইনে বাড়ি করে রিটায়ার করলাম। কোথায় বাড়ি করি, কোথায় বাড়ি করি? আমার শ্বশুর বললেন তার গ্রামে বাড়ি করতে। সে কোথায় মশাই? এই যে প্রসাদপুর, যেখানে প্রসাদপুরে ঠাকুর আছে। মেয়েদের ছেলেপুলে না হলে মাদুলি নিয়ে আসে। হাওড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা গন্ডা হবে, পাড়া গাঁ জায়গা, শ্বশুরবাড়ির সবাই রয়েছে। তাদের তখন কি জানি মশাই, 3-4 হাজার টাকা খরচা করে বাড়ি করলো। দেখছি যেমনই ম্যালেরিয়া তেমনি যাতায়াতের কষ্ট। 25 মাইল আসতে 25টা খেলা খেলছে স্টুপিড গাড়িগুলো। 25 কি স্যার? 3, 25 এবং 75-এর খেলা বলুন। আরে বাবা, আমারও পৈতৃক বাড়ি ওই প্রসাদপুরের কাছে, নরোত্তমপুর। ডেলি প্যাসেঞ্জারি করি। কান্না পায় মশাই, কান্না পায়। সত্যি কথা বলছি, এক সময় কান্না পায়। আমি যাচ্ছিলাম চাঁপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকেন। মেসোমশাই নাকি মৃত্যুশয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার স্বনির্বন্ধ অনুরোধে সেখানে চলেছি। যেরকম এরা বলছে তাতে কখন সেখানে পৌঁছবো কে জানে। কামরার এক কোণের বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হালাগোছাভাবে বাঁধা। সে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে, মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুটুলি হাতে ডেলি প্যাসেঞ্জারের দল ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনও সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোঁচার কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে। গাড়ি যখন জাঙ্গিপাড়া এসে দাঁড়িয়েছে তখন বেলা প্রায় যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারের তালগাছগুলোর গায়ে রাঙা রোদ পড়েছে। শেষ ডেলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি প্রায় খালি হয়ে এলো। এতক্ষণ প্যাসেঞ্জারদের গল্পগুজব শুনতে শুনতে বেশ আসছিলাম। যেহেতু এখন তারা সবাই নেমে গিয়েছে,
আমি এখন প্রায় একাই, তাই স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি আমার মনোযোগ আকৃষ্ট হলো। মেয়েটি বিবাহিতা নয়, সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি ভাই বোন কিংবা মামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দরী। ছোকরা মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাকে আমার সে সমস্ত ভাবনার কি দরকার? নিজের কি হবে তার নেই ঠিক। সন্ধে তো হয়ে এলো। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল, অত সুগম নয়। ট্রেন আটপুর স্টেশনে এসে দাঁড়ালো, জাঙ্গিপাড়ার পরের স্টেশন। তারপর আবার ছাড়ল। বড় বড় ফাঁকা রাঢ় দেশের মাঠে সন্ধে নেমে আসছে। লাইনের ধারে কচিত ক্ষুদ্র ক্ষুদ্র চাষা গাঁ, লাউলতা চালে উঠেছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চেঙারি মাথায় নিয়ে ফিরছে। আবার মাঠ। জাম গাছের মাথায় কালো বাদুড় উড়ে এসে বসেছে। খালের পাড়ে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। এবার আবার সহযাত্রীদের দিকে চাইলাম। দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনেই জানালার বাইরে চেয়ে রয়েছে। একটা কথাও শুনলাম না ওদের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা দুজনেরই। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোটাই ঠিক। কিন্তু এদিকে যাবে কোথায় ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন আর দুটো স্টেশন গিয়ে রাঢ় দেশের অজপাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়েছে। এ দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে সে অঞ্চল নিতান্ত খাপছাড়া ও অনুপযোগী। যাকে আমার কেন সব ভাবনা। পিয়াসাড়া স্টেশনের সিগন্যালের সবুজ আলো দেখা দিয়েছে। সামনে ভয়ঙ্কর অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রাঢ় দেশের মাঠের উপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়ি আছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেসোমশাইয়ের চিকিৎসার জন্যে মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাই টাকাটা দিয়েছে। ধনে প্রাণে মারা না পড়ি শেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বলল, বলছি চাঁপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে একটু বলতে পারেন স্যার? নদী? সে তো প্রায় 8 মাইল হবে। নৌকো পাওয়া যায় খেয়ার? এখন নদীতে জল কম, তবে নৌকাও বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো। একবার জিজ্ঞেস করে দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার ভরসা না পেয়ে চুপ করে রইলাম। যুবকটি আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? কি গাড়ির কথা বলছেন? এই যে কোনো গাড়ি, মোটর, বাস কি ঘোড়ার গাড়ি? লোকটা বলে কি, এই অজপাড়া গায়ে ওদের জন্যে মোটরের ব্যবস্থা করে রাখবে কে তা তো বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না সেখানে। পাড়াগা জায়গা, রাস্তাঘাট তো নেই। এবার ওদের গন্তব্যস্থান সম্বন্ধে আমার
কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম, কিন্তু যুবকটি পর মুহূর্তেই আমার সে কৌতূহল মেটানোর পথ পরিষ্কার করে দিল। জিজ্ঞেস করলো, ওখান থেকে তিরোল কত দূর হবে জানেন স্যার? অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইলাম। তিরোলে যাবেন নাকি? আরে সে তো অনেক দূর বলেই শুনেছি। আমিও এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম তো নয়। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে বসে বলল, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো? ঠিক, তবে ইলোপমেন্টই হবে, যা আন্দাজ করেছিলাম। কিন্তু তিরুলে কেন? সেখানে তো লোকে যায় অন্য উদ্দেশ্যে। বললাম, হ্যাঁ হ্যাঁ, বলুন না। যুবকটি মেয়েটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে গলার সুর নামিয়ে বলল, ওকেই নিয়ে যাচ্ছি তিরোলে, পাগলাকালির বালা আনতে। ওরই জন্যে আমার বোন, কাল অমাবস্যা আছে, কাল বালা পড়ার নিয়ম আছে। আচ্ছা, মেয়েটি কি? চুপ করে আছে এখন প্রায় 2 মাস, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন কি ভীষণ হয়ে ওঠে, সামলে রাখা কঠিন। এত রাত যে হবে তা বুঝতে পারিনি। সবাই বলছিল স্টেশন থেকে বেশি দূর নয়, কিন্তু আচ্ছা, আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার। ধানবাদের কাছে সয়লাডি কলিয়ারি। এদিককার খবর কিছুই জানি নে, লোকে যেমন বলেছে তেমনই শুনেছি। কি যে করি এখন, এই মেয়ে সঙ্গে, বিদেশ বিভুই জায়গা, বড় বিপদে পড়ে গেলাম যে। চুপ করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখছি। চমৎকার দেখতে মেয়েটিকে, ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত উপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরও যে কি সুন্দর দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিরে মাঠের মধ্যে দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটবে বলে মনে করবার কারণ নেই। এক হয় যদি চাপাডাঙ্গাতে কোথাও থাকা যায়, কিন্তু পাড়াগাঁয়ে অপরিচিত লোক, বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তখন ওদের রাত্রে আশ্রয় দেওয়ার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললাম, আচ্ছা, চাপাডাঙ্গাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন নাকি রাত্রে? তার চেষ্টা করব। না স্যার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না, তা হলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারোর কাছে খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারে ও ভীষণ ক্ষেপে যেতে পারে স্যার, সে ভরসা করি নে স্যার। ওর সে মূর্তি দেখলে আমি ওর দাদা, আমি দস্তুর মতো ভয় পাই, সে না দেখাই ভালো। ও তখন একেবারে অন্য মানুষ হয়ে যায় স্যার। চাপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনও ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত্রি অনুমান করা যায় কি ধরনের হবে এই রাত আর একটু পরে। চাপাডাঙ্গা স্টেশনের কাছে লোকের বাড়ি ঘর বেশি নেই, খানকতেক বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশ পান বিড়ি, মুড়ি মুড়কি কিংবা মুদিখানার দোকান, একটা সাইকেল সারানোর দোকান, একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা, ডাক্তারখানার একপাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে 2-1খানা চাষাভূষো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনেই 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটাই কমে গেল।
কিন্তু যখন ওদের জিজ্ঞাসা করে জানলাম নদীর ধার পর্যন্ত তারা যায়, নদী পার হওয়ার উপায় নেই, তখন আমি আমার সঙ্গীটিকে বললাম, কি করবেন, রাতটা কি স্টেশনেই কাটাবেন নাকি? না স্যার, কাল অমাবস্যা, আমায় তিরোল পৌঁছতেই হবে কাল। এখানে থাকলে কাজ হবে না। আপনি দয়া করে একটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না দাদা। আপনি না দেখলে কোথায় যাই বলুন তো? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসোমশাইয়ের অসুখ, সেখানে পয়সা কড়ি নিয়ে যত শিগগির হয় পৌঁছানো দরকার। এদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কা তরুণী ভগিনী, ছেড়েই বা দেই এদের কি করে এই অন্ধকার রাত্রে? না, তা হয় না, সঙ্গে যেতেই হবে। মেসোমশাইয়ের অদৃষ্টে যাই ঘটুক। গরুর গাড়ির গাড়োয়ানরা কিন্তু ভরসা দিল। তিরোলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায় একটু খোঁজ করলেই। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয় ভীতি কিছু নেই। নদীর খেয়া থেকে বড় জোর 2 ঘন্টার রাস্তা। আমরা একখানা ছইওয়ালা গরুর গাড়িতে উঠলাম। এই গরুর গাড়ি আমাদেরকে নদীর ধার পর্যন্ত নিয়ে যাবে। সারা ট্রেনে মেয়েটি একটি কথাও বলেনি, অন্তত আমি শুনিনি। ছইয়ের মধ্যে বসে সে প্রথম কথা বলল, দাদা, আমার শীত করছে। তোমার শীত করছে না? কি সুন্দর গলার স্বর, যেন সেতারে ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীর দিকে চাইলাম। আহা, এমন সুন্দরী মেয়েটি কি অদৃষ্ট নিয়েই না জন্মেছে। শীত করতে পারে, কিন্তু নদীর হাওয়া বইছে, সঙ্গে কিছু আছে গায়ে দেওয়ার? না, বৈশাখ মাস ভেবে গায়ে দেবার তো কিছু আনিনি। বিছানার চাদরখানা পেতে গাড়িতে বসেছিলাম, ওখানা গায়ে দিয়ে দে। এটা কি নদী রে দাদা? বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা। আমি উত্তর দিলাম, এটা দামোদর। বল্লভপুরের যে দামোদর, আমি জানি। খুব বড় নদী না রে দাদা? যে ছেলেবেলায় দেখেছি। দামোদরের ধারে বল্লভপুর বলে গ্রাম, বর্ধমান জেলায়। সেখানে আমার মামা বাড়ি কিনা। পূর্ণিমা মানে আমার বোন সেখানে 2বার গিয়েছিল ছেলেবেলায়। তারপর ছেলেটির কথা শেষ হলো না। আমরা গরুর গাড়ি থেকে নেমে পড়লাম। ভাগ্য সুপ্রসন্ন ছিল, একটা খেয়াও জুটে গেল। আমরা 3 জন নৌকোতে উঠলাম। খেয়ায় নদী পার হওয়ার সময় পূর্ণিমা ওর দাদাকে বলল, ভয় করছে দাদা, ডুবে যাব না তো? ও দাদা, এই নৌকার দুলছে কেন? ওই দেখো, ডুবে যাবি কেন? চুপ করে বসে থাক, দুলছে তো কি হয়েছে, কোনো ভয় নেই। নৌকো নদীর অপর পাড়ে গিয়ে ভিড়ল। ওপারে গিয়ে দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি, লোকটা বেশ ভালো, সে আমাদের অবস্থা দেখে বলল, দাঁড়ান বাবু মশাইরা, শামকুড়ের গয়লা পাড়ায় গরুর গাড়ি পাওয়া যায়। আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকোতেই বসেন। দাদা, কিছু খাবি না? খাবার রয়েছে তো, আপনিও খান, খাবার অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, দে না ওকে দে, তুইও খা। কিছু তো খাসনি, পৌঁছতে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুঁটুলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিল। তারপর বলল, দেখ তো দাদা, মিহিদানাটা খারাপ হয়ে যায়নি তো? এ কোথাকার মিহিদানা? আসার সময় বর্ধমান থেকে কেনা, খারাপ হয়নি তো? দেখুন তো মুখে দিয়ে। দাও। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি
এমন একটি সন্ধ্যের কথা। ভাবিনি যে দামোদর নদীর ওপর নৌকোতে বসে একটা অপরিচিত যুবক ও একটি অপরিচিতা তরুণীর সঙ্গে খাবার খেতে হবে এভাবে। কেমন একটা শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল। কিন্তু পরবর্তী মর্মন্তুদ অভিজ্ঞতার পটভূমিতে আজ যখন আবার সেই সন্ধ্যার কথা ভাবি, তখন মনে হয় সেদিন তাদের সঙ্গে না দেখা হওয়াই ভালো ছিল। একটা দুঃখজনক করুণ পরিণতির হাত থেকে অন্তত বাঁচা যেত তাহলে। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে এসে হাজির হলো। তিরোল যাওয়ার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়াও বাদ গেল না। গাড়োয়ান বলল, এই যে বাবু, ভুল হয়ে গেছে। বাড়ি থেকে তামাকে টিনটা নেওয়াই হয়নি। গাড়িটা একটু গাঁয়ের মধ্য দিয়ে ঘুরিয়ে নিয়ে যাই, খুব একটা বেশি দেরি হবে না। শামকুড় গ্রামের মধ্যে গাড়ি ঢুকল। আমবাগান, বাঁশবন, লোকের বাড়ি ঘরের পেছন দিয়ে রাস্তা। ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত। মাঠের মধ্যে দিয়ে চওড়া রাস্তা আমাদের সামনে বহুদূর চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বন জঙ্গল খুব কম। এখানে ওখানে মাঝে মাঝে দু চারটে কলা গাছ ছাড়া। পূর্ণিমা আমায় বলল, আপনার মাসিমার বাড়ি এখান দিয়ে কত দূর হবে? আরে সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে। তাও হ্যাঁ, প্রায় 2 ক্রোশ দূরে হবে। আপনাকে আমরা কষ্ট দিলাম তো? আরে না না, কষ্ট কিসের। আপনার কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে মাসিমার বাড়ি গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষই হাসির ফোয়ারা ছুটিয়ে দিল। বলল, কি আর কষ্ট না, আমাদের কাজ শেষ হলে গাড়িতে তুলে দিয়ে চলে যাবো। ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করল। এমন হাসি কোনোদিন কাউকে আমি হাসতেই দেখিনি। কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এ অপ্রকৃতিস্থের হাসি। স্থির মস্তিষ্ক মেয়ে হলে এভাবে হাসতো না, অন্তত এই জায়গায় এবং এই অবস্থায়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গায়ে হাত দিল, যেন কিছু বলতে চাইছে। ব্যাপার কি? আমার ভয় হলো। মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়েই এসেছিল পৃথিবীতে, যে তার অমন সুন্দর প্রাণ ভরা হাসি আর তাতে মনে আনন্দ না এনে আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, সবাই চুপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলছে। বোধ হয় আমার একটু তন্দ্রা বেশ এসে থাকবে। হঠাৎ কেন যেন ঘুমটা ভেঙে গেল। গাড়ির ছইয়ের ভেতর আলো নেই। আমি বসেছি ছইয়ের সামনে, আর ওরা বসেছে গাড়ির ঠিক পেছন দিকটায়। সেদিকে বেশি অন্ধকার, কারণ ছইয়ের ওদিকটা চাঁচের পর্দা আঁটা। আমার মনে হলো সেই অন্ধকারের ভেতরে তরুণী এবং তার দাদার মধ্যে যেন কেমন একটা হাতাহাতি ব্যাপার চলছে। তরুণীর মুখের কষ্টকর শব্দ আমার কানে যেতেই আমি পেছন ফিরে চাইলাম ওদের দিকে। আরে আরে ওরকম করিস না। আমি বলছি না, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কি কি করছিস তুই?
ছাড়। আমি আর কিছুতেই এখানে থাকবো না। আমি আমি নেমে যাব। কি হলো, কথা কানে যাচ্ছে না আমার কথা? আমি নেমে যাব। কি করছিস তুই? নেমে যাব। এটা আমি তো দাদা বোন, এরম করে না, এরম করে না। কোথায় 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 যাবি এই অন্ধকারে? চিনি না, জানি না, এরম করে না বোন। নামতে দিবি না, আমার গায়ে হাত দিবি না। ছাড়, ছেড়ে দে। তোর সাহস তো কম নয়। বোন বোন, একটু শান্ত হয়ে বস, শান্ত হয়ে বস। বোন আমার, কোথায় কোথায় যাবি? ছাড়। আমাকে আটকে রাখবি, আমার দিকে যেতে দিবি না। তোর জোর আছে, আমি আটকে রাখবি, তোর জোর আছে। সেই হাসি যেন অন্ধকারের ভেতরে এক অজ্ঞাত প্রতিধ্বনি নিয়ে চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আমি কোনো কথা বলবার পূর্বেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বলল, ওকে ধরুন, ওকে ধরুন, ও গাড়ি থেকে নেমে পড়তে চাইছে, ওকে ধরুন একটু। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কি করে হাত দেব তাই ভাবছি। এমন সময় যুবকটির বেদনার্ত কণ্ঠস্বর শুনতে পেলাম। আমায় কামড়ে দিয়েছে, ওর হাত ধরবেন না, হাত ধরবেন না। ততক্ষণে গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে, আমাদের দিকে চেয়ে বলল, বাবু, বাবু কি হয়েছে বাবু? গাড়োয়ানের কথার উত্তর দেওয়ার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। সরে যা, আমার সামনে থেকে সরে যা, সরে যা বলছি। এবার আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সরে যা আমার সামনে থেকে। চুলটা ধরুন, গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে। কিন্তু আমি কোনো বাধা দেওয়ার পূর্বেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছলো এবং গাড়ি থেকে লাফ দিয়ে নিচে পড়ল। হতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার আগেই আমি ও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে পাওয়া গেল না। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এবং বোধহয় মেয়েটির দাদারও। এই সময় কিন্তু আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস এবং উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। তিরোল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ যে অপ্রকৃতিস্থ থাকবেই, এ তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কে যে সেই লোক, এটাই বোধহয় সে এতক্ষণ ঠাহর করে উঠতে পারেনি। গাড়োয়ান তাড়াতাড়ি বলল, বাবু, বাবু শিগগির চলুন, শিগগির চলুন, কাছেই পাতিহালের খাল, সেদিকে উনি আবার না যান। ওদিকে চলেন, ওদিকে চলেন। আরে ঠিক কইটা টিপ কলেরা আলোটা জ্বালেন বাবু। আমরা এমন হতভম্ব হয়ে গিয়েছি যে যুবকের পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনের কারো মনে নেই। সবাই ছুটলাম গাড়োয়ানের পিছু পিছু। প্রায় দুরশি আন্দাজ পথ ছুটে যাবার পরে একটা সরু খালের ধারে পৌঁছলাম। তার দুপাড়ে নিবিড় অসার ঝাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। পূর্ণিমা, 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 কোথায় গেলি? পূর্ণিমা, 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 কোথায় গেল বলুন তো? এইটুকু সময় কত দূরে যেতে পারে? আপনি চিন্তা করবেন না, ওইদিকে চলুন। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখবারও অবকাশ পাওয়া যায়নি জিনিসটার গুরুত্ব কতটা, বা এ থেকে আর কত কি ঘটতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বলল,
আর কোনো দিকে জলা আছে দাদা? হ্যাঁ, না না বাবু, কাছে পিঠে আর জল নেই, তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুন। আমরা আমরা বাকি দুজন অন্যদিকে একটু যাই। চলুন 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 বাবু, অন্যদিকটা দেখতে হবে। আমি খালের ধারে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশীর রাতের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি। সেখানে কতক্ষণ ছিলাম জানি না, ঘন্টাখানেক, তা বোধহয় হবে, হয়তো তারও বেশি। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না তো। এমন সময় দূরে একটা আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটা শুনতে পেলাম। বাবু, ও বাবু, কোথায় আছেন বাবু? ও বাবু, আমি এখানে। আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো। গাড়োয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হ্যারিকেন লণ্ঠন। ব্যস্তভাবে বললাম, কি হলো, পাওয়া গেছে? যার হাতে লণ্ঠন ছিল সে লোকটা বলল, চলেন বাবু, সব রয়েছে। এনারা আমার বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাব কেটে দিতে ঢুকেছিলাম ওই সন্ধ্যের একটু পরে পরে। দেখি গোয়াল ঘরের এক পাশে একটা পরমা সুন্দরী স্ত্রী লোক। তখন আমি তো চমকে উঠেছি বাবু, এ কি! তারপর বাড়ির লোক এসে পড়লো, তারপর এনারা গিয়ে পড়লেন। তাদের আমার বাড়িতে বসিয়ে আপনার খোঁজে বেরুলুম। আহারে, অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলের কি কষ্ট! এই এই চলেন চলেন চলেন, এই গরিবের বাড়ি চলেন তো, দুটো ডাল ভাত রান্না করে খান। দিদি ঠাকুরনের মাথাটা ভালো যদি হতো। ওহ, আরে দেখতে তো দিদি ঠাকুরনে একেবারে লক্ষ্মী পিতিমে। আমাদের বাড়িতে তার পায়ের ধুলো পড়েছে। আপনারা সবাই ব্রাহ্মণ শুনলাম, গতকালের ভাগ্যি আমাদের। দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে থাকুন, কাল ভোরবেলায় আমি আপনাদের গাড়িতে তুলে তিরোলে পৌঁছে দেব। এমন আসুন। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছলাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। একবার ভাবি, সে রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সরাসরি তিরোল চলে যেতুম। আসলে সবই নিয়তি। হ্যাঁ, নিয়তি যাকে যেখানে টানে। তিরোল গেলেই কি নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত জানি না। বাড়িটা ও দেশের চলন মতো মাটির দেয়াল, বিচুলিতে ছাওয়া। বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার 2 কামরা, মাটির দেয়ালের ব্যবধান। সামনে খুব বড় মাটির দাওয়া, তার সামনে উঠোন। উঠোনের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার 2 কামরার মধ্যে যেটা ছোট, সেটার পেছনের দরজা খুলে কিন্তু বাইরের উঠোনে আসা যায় না। সেটা অন্তঃপুরে যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধাড়া, জাতিতে কৈবর্ত। সুতরাং তাদের রাঁধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি,
6 জনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করলো পূর্ণিমা। পূর্ণিমা আবার সেই আগেকার শান্ত স্বাভাবিক মূর্তি ধরেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ ব্যবহার দেখে কেউ বলতেও পারবে না কিছুক্ষণ আগে এই মেয়েটাই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছুক্ষণ আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে। নানা রকম কথাবার্তা জিজ্ঞেস করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গোটা গ্রামে ততক্ষণে রটে গিয়েছে। রাত প্রায় 11টা বাজে। পূর্ণিমা এসে আমাদের খাবার খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। চলুন, রান্না হয়ে গেছে, রাতও হয়েছে, সবাই খেয়ে নেবেন, চলুন। হ্যাঁ, সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? ওরা এসে কেন জানেন? নাকি আমি দেখবার জন্য এসে? আমি বললাম আমি ভাই আপনাদের মতোই নেই। এ দেখুন, দুখান হাত, দুখান পা, বলি আমার দেখবার কি আছে? আর কি কথা হলো? আর কিছু না, আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এই জিজ্ঞেস করছিল। আর বলছিল তোমার বিয়ে হয়েছে? আমি বললাম এ বছর বাবা দেবে বলেছেন। এ বাবা, তোর পাত যে একেবারে খালি রে দাদা, আরেকটু দে, আরেকটু নে না রে দাদা। কি হলো, আপনিও খান, আপনি তো কিছুই খাচ্ছেন না। বলেই সে আমাদের পাতে ডাল বা কিছু একটা পরিবেশন করতে আরম্ভ করল। ওর দাদার দিকে চাইতে সে বেচারি আমায় চোখ টিপে কিছু একটা ইশারা করল। আমি মনে মনে ভাবলাম, পাগল হোক, উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলো ভেবে। অভাগীর এ স্বাদ এই জীবনে পূর্ণ হবার নয়। কিন্তু এ ধরনের দু একটা বেফাস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা ভারী মিষ্টি। খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর শুনেছি। এমন সুন্দর চালচলন, নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানোর এমন সুশ্রী ধরন আছে যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে কেউ ভাবতেই পারবে না। আপনাকে আমরা বড় কষ্ট দিলাম। আমাদের শৈলারিতে যাবেন কিন্তু একবার দাদা। আচ্ছা আচ্ছা, বেশ, যাব বই কি। হ্যাঁ, নিশ্চয়ই যাব। এই পুজোর সময় যাবেন, আমাদের ওখানে দোকানে পুজোও হয়। একখানা কলিয়ারির বাবুরা করে, আরেকখানা বাজারে হয়, চকের থিয়েটারও হয়। হ্যাঁ, তা ঠিক। আর আরেকটা জিনিস দেখবেন, সাঁওতালের নাচ, সে একটা দেখার জিনিস। আসুন না পুজোর সময়, ভারী খুশি হব আপনি এলে। পূর্ণিমা উৎসাহের সঙ্গে বলল, তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নেমন্তন্ন রাখতে হবে কিন্তু আপনাকে। এমন সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বলল আমাদের সকলকে দিতে। পূর্ণিমা বলল, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসে দেখি খুকি। ডালের হাতা দিয়ে তো আর দুধ দেওয়া যায় না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলোই মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। খাওয়া হয়ে গেলে প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লাম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ছোট ঘরের কামরাটায় এবং আমি বড় কামরাটায়। শরীর ও মন বড় ক্লান্ত ছিল। অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কতক্ষণ পরে জানি না, এবং কেন তাও জানি না, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে।
নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। ভাবলাম নিশ্চয়ই নদীর হাওয়ায় ঠান্ডা লেগে গিয়েছে, কিংবা ওরকমই কিছু। অমনটা আমার প্রায়ই হয়। আবার ঘুমোবার চেষ্টা করলাম। এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কিরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে। হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের নাক ডাকা বটে, যেন গুঙানি বা কাতরানির মতো একটা শব্দ। একটু পরেই আর কোনো শব্দ শুনতে পেলাম না। আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙল খুব ভোরে। পাশের কামরার দরজা তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলাম। আধ ঘন্টা বেড়ানোর পরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকও না। আরও আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধারা উঠে বাইরের ঘরটার দাওয়ায় এসে বসল। আমায় বলল, কেমন ঘুমোলেন বাবু? মশা কামড়ায়নি তো? ওরা এখনো ঘুমোচ্ছে বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম। তারপরে সে উঠে কোথাও বেরিয়ে গেল। এদিকে প্রায় 8টা বাজে। তখনও পূর্ণিমা বা তার দাদার ঘুম ভাঙেনি। 8:30টার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30 দস্তুর মতো বেলা। খুব রোদ উঠে গিয়েছে চারধারে। রসিক আবার জিজ্ঞেস করলো, ওরা এখনো ওঠেনি? না, কই না তো, আমি তো উঠতে দেখিনি। আসলে গরমে সারা রাত ঘুম হয়নি বোধহয়, ভোরের দিকে ঘুমিয়েছে আর কি। বেলা 9টার সময়ও যখন ওদের সারা শব্দ শোনা গেল না, তখন আমি দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলে তো মনে হলো না। তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকের ছোট জানালাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম। ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিতা। এই অবস্থায় জানালা দিয়ে চেয়ে দেখতে দ্বিধাবোধ করছিলাম, কিন্তু ব্যাপারটা দেখাও তো খুব দরকার। ব্যাপার কি ওদের? কিন্তু জানালা দিয়ে যা দেখলাম তাতে আমি প্রচণ্ড চিৎকার করে উঠেছিলাম। আমারও কিছুক্ষণের জন্য বুদ্ধি লোপ পেয়েছিল। কি যে ঘটেছে কি না ঘটেছে আমার খেয়াল ছিল না। প্রথমেই আমার চোখে পড়ল ঘরে এত রক্ত কেন? চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পর মুহূর্তেই আর সন্দেহের কোনো অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা। পূর্ণিমার দাদা চৌকিটার ওপরকার বিছানায় উপুর হয়ে কেমন যেন একটা অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে। বিছানা রক্তে ভেসে যাচ্ছে, মেঝেতে রক্ত গড়িয়ে পড়ে মেঝে ভাসছে, আর পূর্ণিমা দেয়ালের ধারে মেঝের ওপর পড়ে আছে। জীবিতা কি মৃতা বুঝতে পারলাম না। একটা পাশবালিশ চৌকির ওপর থেকে কেমন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়ে, সেটাও রক্তমাখা। আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল। লোকজন চারধার থেকে এসে পড়ল। আমার কোনো জ্ঞান ছিল না। মাথায় জল টল ঢেলে আমাকে সকলে চাঙ্গা করে, তাও প্রায় 10-15 মিনিট পর। এদিকে দরজা ভেঙে সকলেই ঘরে ঢুকল। তারা দেখল পূর্ণিমার দাদার গলায় কাঁধে
ও হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটনো কোটার জন্য একটা বড় বটি গৃহস্থেরা দিয়েছিল। সেখানা রক্তমাখা অবস্থায় বিছানার উপাসে পড়ে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে খুব একটা রক্ত নেই, কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে লাগা খানিকটা রক্ত। হতভাগিনী রাতে কোনো একটা সময় এই বীভৎস কাণ্ড ঘটিয়েছে। নিজের হাতে দাদাকে খুন করে ঘরের মেঝেতে অঘরে ঘুমোচ্ছে পূর্ণিমা। কে রে তুই? আমার পাশে কে শুয়ে আছিস সেখানে? কি হয়েছে রে? আমি তো দাদা, চিনতে পারছি না। দাদা বলে তো আমার কেউ নেই। কে দাদা? আমি কে তুই জানিস? আমি তো শরীর নই, তবে আমি কে বলতো? আমি এবারে তোকে মেরে ফেলবো। আমাকে এখানে কি করতে এনেছিস আমি কি জানি না ভেবেছিস? আমি এখানে তোকে শেষ করে দেবো। এসব কি বলছিস তুই বোন? এই বোন, শান্ত হ, শান্ত হ। এই বোন, এমন করিস না। এখানে সবগুলোকে জ্যান্ত কুপিয়ে মারবো, রেহাই পাবে না। কুপিয়ে মারবো তোকে, তোকে মেরে আমার শান্তি, আমার শান্তি। এখন সেই পূর্ণিমা ঘরের মেঝেতে অঘরে নিদ্রায় অভিভূতা, দিব্যি শান্ত, নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে। আমার যখন জ্ঞান হয়ে ঘরে ঢুকেছি তখনও ঘুমন্ত অবস্থায় ওকে দেখাচ্ছে কি সুন্দর, আরো ছেলে মানুষ, নিষ্পাপ সরলা বালিকার মতো। নারীর প্রলয়ঙ্করী ধ্বংসমূর্তি সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু, এক হাতে তার খড়গ, অন্য হাতে বরা ভয়। এরপর যা ঘটবার তাই ঘটল। পাড়ার লোক, গ্রামের লোক ভেঙে পড়ল। পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি খুলে বললাম। তাদের জেরার প্রশ্নোত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তো আমিই পূর্ণিমার দাদাকে খুন করে থাকব। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমিই করে দিলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত বস্ত্র, বটি, বিছানা সব কিছুই একইভাবে পড়ে আছে। উন্মত্ততায় ঘুম সহজে ভাঙেনি তাই রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ্বেগে ঘুমোলো। পুলিশকেও কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে দাঁড়ালাম। অসহায় উন্মাদিনীর আর কেই বা ছিল সেখানে। যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে, কি পুরুষ, এমনকি থানার দারোগা বাবু পর্যন্ত। শয়লাডি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। পূর্ণিমার বাবা এলেন, তার সঙ্গে এলেন তার 3 বন্ধু। ওদের মুখে প্রথম শুনলাম পূর্ণিমা বিবাহিতা। পাগল বলে স্বামী ঘরে নেয় না। সে কখনো জানে সে বিবাহিতা, আবার
কখনো ভুলেও যায়। পূর্ণিমার মা নেই, সেটাও এই প্রথম শুনলাম। ভদ্রবংশের ব্যাপার, এ নিয়ে খুব গোলমাল যাতে না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটা উঠেছিল, কিন্তু একটু অন্যভাবে। কয়েকজন প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করবার দরুন ব্যাপারের জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজেই রেহাই পেলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলাম ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নন। শ্রীরামপুরের কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন উঠানো হচ্ছে, তখন একগাল হেসেও আমার দিকে চেয়ে বলল, আমাদের শয়লারিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? তারপর ওর বাবাকে বলল, দাদা কোথায়? দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি নে তো। দাদার কাছে কানের দুটো দুল খোলা রয়েছে যে, কান দুটো বড্ড নাড়া নাড়া দেখাচ্ছে। দেখো, কোথায় দাদা? মানুষ চলে যায়, স্মৃতি থাকে। জীবনের উপর কত চিতার ছাই ছড়ানো, সেই ছাইয়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী, রৌদ্রালোক, পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিতা, সেই হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন মনে পড়ে, তখন ভাবি সে নেই। এতদিনে সুদূর রাঁচির উন্মাদ আশ্রমে তার অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে। ভগবান আর কতকাল ওকে কষ্ট দেবেন। এতক্ষণ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তিরোলের বালা। নির্বাচিত কিছু জনপ্রিয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে দ্রুত আপনাদের কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের নতুন গল্প নিয়ে। তাহলে দেখা হচ্ছে আবার কানে কানে আগামী মাসের 3য় শনিবার ঠিক দুপুর 2টায়। আপনিও চাইলে আপনার লেখা গল্প আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার গল্প যদি নির্বাচিত হয়, তাহলে তা ধ্বনি রূপে প্রকাশ করব আমরা আমাদের এই চ্যানেলে। আপনার লেখা অনধিক 5000 শব্দের মধ্যে গল্প পাঠিয়ে দিন আমাদের ঠিকানায় কালকাহিনী@gmail.com।